আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল, সুলতানা ফারজানা। আজ আমি নবম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের ৬ষ্ঠ অধ্যায়ের রাষ্ট্র, নাগরিকতা ও আইন এই পাঠটি থেকে নাগরিকতা ও আইন এই অংশটুকু পড়াবো। আমি আশা করব তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে ও বই সামনে নিয়ে বসবে। এখানে আমি কিছু বইয়ের বাইরে কিছু পয়েন্ট দিব, সেগুলি লেখার জন্য অবশ্যই খাতা রাখবে। এখন আমি পড়াবো নাগরিকতা। নাগরিকের ধারণা। নাগরিক কে? আমরা নিজের ভাষায় বলতে পারি, রাষ্ট্রে বসবাসকারী জনগোষ্ঠীকে ওই রাষ্ট্রের নাগরিক বলা হয়। রাষ্ট্র গঠনের একটি পূর্ব শর্ত হলো জনসমষ্টি। যখন একটি রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে আত্মপ্রকাশ করে, তখন সেই রাষ্ট্রের জনসমষ্টি নাগরিক হিসেবে বিবেচিত হয়। আমরা দেখি 1971 সালে স্বাধীনতার পর আমরা যখন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে আত্মপ্রকাশ করলাম, তখন বিশ্বের মানচিত্রে আমাদের দেশটি স্থান পেয়েছে। রাষ্ট্রের সঙ্গে এর নাগরিকের সম্পর্ক অত্যন্ত নিবিড়। ল্যাটিন শব্দ সিভিস থেকে সিভিস থেকে সিটিজেন শব্দটি এসেছে। আমরা দেখলাম ল্যাটিন শব্দ সিভিস থেকে সিটিজেন বা নাগরিক শব্দটি উৎপত্তি হয়। রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল বলেছেন, সে ব্যক্তি নাগরিক যে নগর রাষ্ট্রে প্রতিনিধিত্ব ও শাসন কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তাহলে আমরা দেখলাম এরিস্টটল বলেছেন সে ব্যক্তি নাগরিক যে নগর রাষ্ট্রে ও শাসন কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। আমরা প্রায় দেখি জ্ঞানমূলক অংশে এরিস্টটল সংজ্ঞাটি আসে। তাহলে আমরা দেখলাম সে ব্যক্তি নাগরিক যে নগর রাষ্ট্রের প্রতিনিধিত্ব ও শাসন কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তিনি মানে এরিস্টটল, তিনি তার ধারণায় অধিকাংশ জনগণকে নাগরিক হিসাবে অন্তর্ভুক্ত করেননি। আমরা দেখলাম যে নগর রাষ্ট্রে সে ব্যক্তি অল্প সংখ্যক ব্যক্তিকে এখানে অন্তর্ভুক্ত করেছেন। তার মতে অধিকাংশের সামর্থ্য কিংবা অফুরন্ত সময় নেই। গ্রিক নগর রাষ্ট্রে এ যুক্তিতে দাস এবং নারীদের নাগরিক হিসেবে গণ্য করা হতো না। তারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারতো না। কারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারতো না তখনকার নগর রাষ্ট্রে? দাস এবং নারীরা। বর্তমানে নগর রাষ্ট্রের স্থলে জাতীয় রাষ্ট্রের উদ্ভব হয়েছে। আধুনিক রাষ্ট্রসমূহ আয়তনে অনেক বড় এবং জনসংখ্যাও অনেক বেশি। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সবাই নাগরিক হিসেবে সুবিধা সমূহ ভোগ করে। তাহলে আমরা এখন দেখতেছি বৃহৎ অর্থে নাগরিক হচ্ছে যিনি ওই রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে এবং রাষ্ট্রের আইন ও সংবিধান ও অন্যান্য নির্দেশের প্রতি আনুগত্য প্রদর্শন করে। এখন আমরা দেখব নাগরিক হিসেবে রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য।
নাগরিক হিসাবে রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য। রাষ্ট্র যেমন নাগরিকের সুযোগ সুবিধা এবং অধিকার দিয়ে থাকে, তেমনি নাগরিকেরও রাষ্ট্রের প্রতি কিছু সুযোগ সুবিধা ও দায়িত্ব রয়েছে। আমরা জানি অধিকার ও কর্তব্য পরস্পর নির্ভরশীল এবং পরিপূরক। আমরা নাগরিক হিসেবে রাষ্ট্রের দায়িত্ব কর্তব্যগুলি কিছু পয়েন্ট আকারে আলোচনা করব, তোমরা খাতায় লিখবে, যেগুলি বইয়ে নাই। 1. আনুগত্য প্রকাশ। আনুগত্য প্রকাশ করা প্রত্যেক নাগরিকের প্রধান কর্তব্য, অর্থাৎ রাষ্ট্রের নির্দেশ মেনে চলা রাষ্ট্রের নাগরিকের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। 2. আইন ও সংবিধান মেনে চলা। প্রচলিত আইন ও সংবিধান মেনে চলা এবং আইনের প্রতি সম্মান দেখানো প্রত্যেকটা নাগরিকের অন্যতম দায়িত্ব। কেউ যদি আইন অমান্য করে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং স্বাভাবিক জীবন যাপন ব্যাঘাত ঘটে। এরপর আসো ভোটাধিকার। সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া নাগরিকের পবিত্র দায়িত্ব ও কর্তব্য। এর ফলে যোগ্য প্রার্থী জনপ্রতিনিধি হিসাবে বিবেচিত হন এবং অযোগ্য প্রার্থী দেশ পরিচালনা করার সুযোগ থাকে না। এরপর আসো কর ও খাজনা। রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস হলো নাগরিকের দেওয়া এই কর ও খাজনা। রাষ্ট্রীয় প্রশাসনিক প্রতিরক্ষা এবং উন্নয়নমূলক কার্য সম্পাদন করতে সরকারকে বিপুল অর্থের প্রয়োজন হয়। এই সরকারের এই বিপুল অর্থ আসে থেকে আমরা যে কর ও খাজনা দেই, এই কর ও খাজনা থেকে সরকার এই বিপুল অর্থের যোগান দিয়ে থাকেন। তাই যথাসময়ে কর ও খাজনা প্রদান করা প্রত্যেক নাগরিকের অন্যতম দায়িত্ব। তারপর আসো দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া। দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া বা দেশের প্রতি শ্রদ্ধাবোধ থাকা প্রত্যেক নাগরিকের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। জাতীয় সঙ্গীত, জাতীয় ইতিহাস, জাতীয় কবি ও মনীষীদের অবদানকে শ্রদ্ধা ভরে সব নাগরিককে স্মরণ রাখতে হবে। ভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। তাহলে সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে। আমরা আলোচনা করব রাষ্ট্রীয় আইন। আইনের ধারণা। সাধারণভাবে আইন বলতে সামাজিকভাবে স্বীকৃত লিখিত ও অলিখিত বিধিবিধান ও রীতিনীতিকে বোঝায়। মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করা এবং সমাজের শৃঙ্খলা বজায় রাখার জন্য অধিকাংশ মানুষ এই আইন মেনে চলে। তাহলে আমরা দেখলাম আইন বিধিবিধান ও রীতিনীতি, সেগুলি লিখিত হতে পারে আবার অলিখিতও হতে পারে। সুতরাং আইন হচ্ছে বিভিন্ন ধরনের নিয়ম কানুন, রীতিনীতি ও বিধি বিধান। আইন মূলত দুই ধরনের। তাহলে আমরা পাইলাম আইন দুই ধরনের। এক হলো সামাজিক আইন, দুই রাষ্ট্রীয় আইন।
সামাজিক আইন সমাজ জীবনের জন্য যে সকল বিধিবিধান ও রীতিনীতি মানুষ মেনে চলে তা হচ্ছে সামাজিক আইন। আর রাষ্ট্রীয় আইন হলো রাষ্ট্র বা সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন আদেশ নির্দেশী রাষ্ট্রীয় আইন। এই আইন সম্পর্কে টি.এইচ. গ্রিন বলেছেন, রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার ও বাধ্যবাধকতা সমূহের আইন। তাহলে রাষ্ট্র কর্তৃক আরোপিত বাধ্যবাধকতা সমূহ আইন। তাহলে আমরা আইনের সংজ্ঞা পাইলাম। টি.এইচ. গ্রিন লিখেছেন, সমাজের রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার ও বাধ্যবাধকতা সমূহ আইন। আইনের একটি উৎকৃষ্ট সংজ্ঞা দিয়েছেন উইড্রো উইলসন, যেটা বইয়ে আছে, তোমরা পড়ে নিবে। এখন আমরা পড়ব আইনের বৈশিষ্ট্য। আইনের বৈশিষ্ট্য রয়েছে 5টি। তাহলে আমরা দেখলাম আইনের 5টি বৈশিষ্ট্য হলো, আইনের 5টি বৈশিষ্ট্য আছে। আইন মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে। 2, আইন হচ্ছে সার্বজনীন, তা সমভাবে রাষ্ট্রের সকলের জন্য প্রযোজ্য। 3, আইন হচ্ছে এক ধরনের আদেশ বা নির্দেশ যা সকলকেই মান্য করতে হবে। যারা আইন অমান্য করে তাদের সাজা পেতে হয়। 4, আইন রাষ্ট্রীয় কর্তৃত্বমূলক কর্তৃপক্ষ হতে স্বীকৃত এবং আরোপিত। 5, আইন হলো সমাজে প্রচলিত প্রথা ও রীতিনীতি। তাহলে আমরা আইনের বৈশিষ্ট্যগুলি জানলাম। এখন পড়ব আইনের উৎস। আইনের উৎস হলো 6টি। রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড আইনের 6টি উৎসের কথা বর্ণনা করেছেন। 1, প্রথা। প্রথা হলো আইনের প্রাচীনতম উৎস। সমাজে প্রচলিত রীতিনীতি, আচার আচরণ ও অভ্যাসই হচ্ছে প্রথা। এর আবেদন এত বেশি যে এই প্রথা যদি আমরা অমান্য করি তাহলে সংঘাত ও বিদ্রোহের সৃষ্টি হয়। কালক্রমে এই প্রথাই আইনে পরিণত হয়। যেমন বলতে পারি আমরা ব্রিটেনের অধিকাংশ আইন প্রথা থেকে এসেছে। তাহলে 2 নম্বর উৎস হলো ধর্ম। মানুষের উপর ধর্মের প্রভাব অপরিসীম। ইসলামিক রাষ্ট্রে আইন কোরআন ও শরিয়ার উপর নির্ভরশীল। হিন্দু আইনও হিন্দুদের ধর্মীয় গ্রন্থ যেমন বেদ, গীতা, রামায়ণ প্রভৃতির উপর নির্ভরশীল। ধর্ম হলো আইনের গুরুত্বপূর্ণ উৎস। তাহলে প্রথা পাইলাম আমরা প্রাচীনতম উৎস, আর ধর্ম হলো গুরুত্বপূর্ণ উৎস। আর 3 হলো বিচারকের রায়। বিচারকের রায় সংক্রান্ত আলোচনা। বিচারকের রায় ও আইনের একটি উৎস। বিচারকালে বিচারক যদি প্রচলিত আইনের মাধ্যমে সমস্যা নিষ্পত্তি করতে ব্যর্থ হন, তখন তিনি নিজ বুদ্ধি ও মেধার সাহায্যে আইনের নতুন ব্যাখ্যা প্রদান করেন। এটি পরবর্তীতে এটি দৃষ্টান্ত হয়ে যায়, একসময় এটা আবার আইনে পরিণত হয়। তারপরে 4 নম্বর পড়ব বিজ্ঞানসম্মত আলোচনা। আইনবিদগণ বিজ্ঞানসম্মত আলোচনা ও তাদের আইন বিষয়ক গ্রন্থাবলী ও আইনের উৎস হিসেবে কাজ করে। এরপরে 5 নম্বর উৎস হলো ন্যায়বোধ। ন্যায়বোধ আইনের একটি প্রকৃষ্ট উদাহরণ উৎস।
বিচারক যদি উপযুক্ত আইনের অভাবে ন্যায় বিধান করতে ব্যর্থ হন, তখন নিজস্ব সামাজিক নীতিবোধের আলোকে ন্যায্য রায় প্রদান করেন। এরূপ নীতি বোধ দ্বারা প্রণীত আইন দেশের আইনের মর্যাদা পায়। এরপর 6 নম্বর হলো আইনসভা, সর্বশেষ উৎস। আইনসভা আইনের প্রধান, সর্বশেষটা হলো প্রধান উৎস। সকল গণতান্ত্রিক রাষ্ট্রেরই আইনসভা বা আইন পরিষদ রয়েছে। এখন আমরা পড়ব আইনের বৈশিষ্ট্য পড়লাম, আইন কাকে বলে জানলাম, আইনের সংজ্ঞা জানলাম, কি জানলাম, আইনের ধারণা জানলাম। এখন পড়ব সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা। সুশাসন প্রতিষ্ঠায় আইনের অনুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হলে সকল নাগরিক সমানভাবে স্বাধীনতা ও সুযোগ সুবিধা পেতে পারে, কেউ কারোর অধিকার ক্ষুণ্ণ করতে পারে না। আইনের অনুশাসন দুই ধারণা প্রকাশ করে, এক হলো আইনের প্রাধান্য ও আইনের দৃষ্টিতে, দুইটি ধারণা প্রকাশ করে। একটা হলো আইনের প্রাধান্য, দুই আইনের দৃষ্টিতে সাম্য। আইনের প্রাধান্য বজায় থাকলে সরকার স্বেচ্ছাচারী হতে পারে না এবং ক্ষমতার অপব্যবহার করতে সাহস করে না। বিনা অপরাধে কাউকে গ্রেফতার করা, বিনা বিচারে কাউকে আটকে রাখা ও শাস্তি প্রভৃতি আইনের প্রাধান্যের পরিপন্থী। তাহলে আমরা বলতে পারি আইনের প্রাধান্য নাগরিকের স্বাধীনতার রক্ষা কবচ। তাহলে আমরা দেখলাম যে আইনের প্রাধান্য হলো প্রত্যেকটা নাগরিকের স্বাধীনতার রক্ষা কবচ। এটা দিয়ে কিন্তু অনুধাবন প্রশ্ন আসে, ব্যাখ্যা করো। নাগরিক স্বাধীনতার রক্ষা কবচ কি, ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। এরপর আইনের 2 নম্বর পয়েন্ট হলো আইনের দৃষ্টিতে সাম্য। আইনের দৃষ্টিতে সাম্য বলতে আমরা বুঝি সমাজে ধনী দরিদ্র, সবল দুর্বল, জাতি ধর্ম নির্বিশেষে সকলেই সমান। আইনের চোখে কেউ বাড়তি সুযোগ সুবিধা পাবে না, সকলের জন্য একই আইন প্রযোজ্য। রাষ্ট্রের ব্যক্তি স্বাধীনতা তখনই খর্ব হয় যখন আইনের অনুশাসন থাকে না। এখন আমরা দেখব বাংলাদেশ তথ্য অধিকার আইন। বাংলাদেশের তথ্য অধিকার আইন। বাংলাদেশ সরকার 5 এপ্রিল 2009 তথ্য অধিকার আইন জারি করেন। তাহলে আমরা পাইলাম কত সালে? 5 এপ্রিল 2009। বাংলাদেশ সরকার 5 এপ্রিল 2009 তথ্য অধিকার আইন জারি করে জনগণের তথ্য প্রাপ্তির অধিকারকে সুনিশ্চিত করে। পৃথিবীর বহু রাষ্ট্রেই তথ্য অধিকার আইন রয়েছে। তাহলে এখন আমরা জানবো তথ্য কি বা তথ্য বলতে কি বুঝি। সাধারণভাবে যদি আমরা বলি, তথ্য হলো যে কোনো ধরনের রেকর্ড। তাহলে আমরা দেখলাম যে কোনো ধরনের রেকর্ডই হচ্ছে তথ্য। যেমন যে কোনো বই হতে পারে, মানচিত্র, তথ্য উপাত্ত, হিসাব বিবরণী, আলোকচিত্র, অডিও ভিডিও, যে কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট ইত্যাদি। শিক্ষার্থীরা, তোমাদের সামনে যদি বই থাকে তাহলে বুঝতেই পারছো আমরা এখন অধ্যায়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমরা কি শিখলাম?
আজকে আমরা রাষ্ট্র নাগরিকতা ও আইন এই অধ্যায় থেকে নাগরিকতা, আগের পর্বে আমি রাষ্ট্র সম্পর্কে আলোচনা করেছি, আজকে করলাম নাগরিকতা ও আইন। নাগরিকতা থেকে আমরা পাইলাম নাগরিকতা কি, নাগরিকের ধারণা, সংজ্ঞা, নাগরিকতা বলতে কি বুঝো, নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য। এরপর আমরা পড়লাম আইন। আইন কি, আইনের ধারণা, সংজ্ঞা শিখলাম, বৈশিষ্ট্য, উৎস, সুশাসনের জন্য আইন, বাংলাদেশের তথ্য অধিকার আইন। তাহলে আজকের মতো এখানেই আমি শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, কামনায়। আল্লাহ হাফেজ।